দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? চলো। আচ্ছা, আমরা তো যে ভেরিয়েশন প্রিন্সিপালের ক্লাসটা নিয়ে নিলাম, কালকে তার সেকেন্ড ক্লাস হবে। সেই ক্লাসটা তো একটা আলাদা মানে মানে লেকচার নাম্বারিং দিচ্ছিলাম, আর এইটা পরপর পরপর করে আমি একটা আলাদা লেকচার নাম্বারিং দিয়ে আসছি আর কি। মানে গত সেমিস্টারে মানে 20টা না কটা ক্লাস হয়েছিল, এই সেমিস্টারে 2টো ক্লাস হলো, তাই তো নাকি? ঠিক আছে, চলো। তো আজকে আমরা যেটা নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন। তার ধরো মানে আগের গুলো যেমন রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেম, সেই প্রবলেমগুলো এক একটা লেকচারে সবটা শেষ করে দেওয়া হলো, কিন্তু হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো স্বাভাবিকভাবেই একটা লেকচারে শেষ করা যাবে না। সেখানে আমি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন হয়তো 3-4টে লেকচার জুড়ে চলবে, সেখানে আমি এটাকে পার্ট 1 এরকম ভাবে নাম দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো গল্পটা স্টার্ট হোক এরকম একটা জায়গা থেকে। ধরো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, এই প্রবলেমটা কি হচ্ছে, একটা নর্মালি তুমি হাইড্রোজেনকে যদি এখন প্রথমে ফর দ্য টাইম বিং হাইড্রোজেন ইলেকট্রনটা একটা পার্টিকেল হিসেবে ধরে নাও, ধরে নিয়ে একটা নিউক্লিয়াস আছে যার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, সেখানে একটা ইলেকট্রন ঘুরছে আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিটে। ঠিক আছে? তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনটা ঘুরছে, তার ক্ষেত্রে যে পোটেনশিয়ালটা সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি যেটা মানে আসলে যেটা হয় যে একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেমে যেটা মেন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। কারণ কাইনেটিক এনার্জি অপারেটর একটা সবার ক্ষেত্রে একই রকমের দেখতে। তার মানে মূলত যেটা নিয়ে ভাবতে হবে সেটা পোটেনশিয়াল এনার্জি পার্টটা নিয়ে। পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হচ্ছে তোমার ভি হুইচ ইজ দ্য ফাংশন অফ আর, সেটাকে আমি এসআই ইউনিটে যদি করি মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এটা আমি এসআই এ করছি। হ্যাঁ, এটা সিজিএস এ করলে মাইনাস জেড স্কোয়ার বাই আর হতো এটা। তো এই যে পোটেনশিয়ালটা, এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল কেন স্ফেরিক্যালি সিমেট্রিক বলছি, কারণ যেহেতু পোটেনশিয়াল যেটা শুধুমাত্র আর এর ফাংশন, তুমি যদি আর রেডিয়াস এর একটা স্ফিয়ার নিয়ে তার সারফেসের যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, প্রত্যেক জায়গায় হচ্ছে পোটেনশিয়াল যেটা সমান, সেই জন্য এটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এটা কেন বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ আর। দিস means potential energy at each point on the surface of a sphere of fixed radius are equal। এটা সেই জন্য এটা হচ্ছে তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটায়, এই পার্টিকুলার প্রবলেমটায় তুমি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখতে চাও, তার জন্য তুমি প্রথমে নর্মালি স্বাভাবিকভাবেই লোকে তো কাটিং অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমটাকে করার চেষ্টা করবে। আর কাটিং অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমে যখন প্রবলেমটা তুমি করতে চাও, এই যে নিউক্লিয়াসটা আছে তার কোঅর্ডিনেটটা ধরে নাও এক্স এন, ওয়াই এন, জেড এন, আর ইলেকট্রনটা তার কোঅর্ডিনেট ধরে নাও এক্স সি, ওয়াই এ, জেড ই। তারপরে ওভারঅল প্রবলেমটা কিন্তু একটা টু পার্টিকেল প্রবলেম, কিন্তু থ্রি ডাইমেনশনাল প্রবলেম বলে একটা 6 কোঅর্ডিনেট প্রবলেম। তাহলে তুমি যদি এক্ষেত্রে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ফর হাইড্রোজেন অ্যাটম অর
hydrogen like one electron ion in Cartesian কোঅর্ডিনেট সিস্টেম তুমি লিখতে চাও, আর পুরোটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু পুরোটাকে লিখতে চাও, তাহলে কি হবে সেটা? এমনিতে তো এইরকম ভাবে লেখে এইচ সাই ইকুয়াল টু ই সাই। আচ্ছা, এবার এই এইচ এর মধ্যে তোমার কি থাকবে না, কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকবে, একটা ইলেকট্রন বলে কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকবে, আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা থাকবে, এটা সাই এর উপরে কাজ করবে, একটু ই সাই দেবে। আর এবারে দেখো এখানে কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াসটা কি না, মাইনাস এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু del 2 by del xn তার স্কোয়ার প্লাস del 2 by del yn তার স্কোয়ার প্লাস del 2 by del zn তার স্কোয়ার। এইটা হলো কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি মাইনাস এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু del 2 by del x e তার স্কোয়ার প্লাস del 2 by del y e তার স্কোয়ার প্লাস del 2 by del z e তার স্কোয়ার। এটা হলো, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ইলেকট্রন হলো, এটা হলো। আর এবারে পোটেনশিয়াল এনার্জিটা দেখো মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আরটাকে তুমি লিখতে পারো, আরটা হচ্ছে যদি এই ডিস্টেন্সটা সেটা কি হবে না এক্স ই মাইনাস এক্স এন তার স্কোয়ার প্লাস স্কোয়ার রুটের মধ্যেই থাকবে আর কি, স্কোয়ার রুটের মধ্যেই থাকতে হচ্ছে তোমার ওয়াই ই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার, এই পুরোটা ইন্টু করবে না, বাজে দেখতে হবে কেন, ঠিক করে লিখে রাখি। দেখো এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু রুট ওভার অফ এক্সি মাইনাস এক্সএন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার। এটা মানে আটটাকে তুমি জাস্ট মানে এখানে আটটাকে মানে ডিস্টেন্সটাকে এক্সি মাইনাস এক্সএন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার তার স্কোয়ার রুট হিসেবে লিখছো, মানে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের ফর্মুলা অনুযায়ী লিখলাম এইটা। এবারে এইটা তোমার কাজ করছে সাই, যেখানে 6টা কোঅর্ডিনেট থাকতে এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই জেডি, এইটা ইকুয়াল টু ই সাই, সেখানেও তোমার এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই জেডি, আমি এইরকম ভাবে লিখলাম, একটা ক্লামজি করে জিনিসটাকে লিখলাম। মানে দেখো যদি তুমি নিউক্লিয়াসের অ্যাবসলিউট কোঅর্ডিনেট এবং ইলেকট্রনের অ্যাবসলিউট কোঅর্ডিনেট ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার এরকম একটা ইকুয়েশন পাচ্ছ, যেখানে দেখো একটা বেশ কমপ্লিকেটেড ইকুয়েশন, যেখানে কিন্তু তোমার 6টা ভেরিয়েবল থাকছে, 3টে ভেরিয়েবল আসছে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট থেকে আর 3টে ভেরিয়েবল আসছে তোমার ইলেকট্রনের কোঅর্ডিনেট থেকে। তাহলে যদি 6 ভেরিয়েবল প্রবলেম হয়ে যায়, তাহলে তো জিনিসটা বুঝতেই পারছো বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তখন আমাকে এই যে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। আর ইকুয়েশনটা সিম্পলিফাই করার প্রথম যে স্টেপটা সিম্পলিফিকেশনে, সেটা হচ্ছে এই যে রিপ্লেস দ্য অ্যাবসলিউট কোঅর্ডিনেটস
coordinate into relative coordinate and center of mass coordinate. হ্যাঁ, তাহলে তোমাকে এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট গুলোকে রিলেটিভ কোঅর্ডিনেট তো সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এবারে প্রথম কথা হচ্ছে এই যে রিলেটিভ কোঅর্ডিনেট গুলো ধরো সেটা এইভাবে তুমি ডিফাইন করবে xc মাইনাস xn, ওয়াইটা তুমি ডিফাইন করবে y মাইনাস yn, জেডটাকে ডিফাইন করবে জেডি মাইনাস জেডএন। এগুলো সব রিলেটিভ কোঅর্ডিনেট। রিলেটিভ কোঅর্ডিনেট বাই ডেফিনেশন এইটা হয়ে যাচ্ছে। আর সেন্টার অফ মাস কোঅর্ডিনেট বাই ডেফিনেশন কি? আর ক্যাপিটাল এক্স লিখছি, সেটা হচ্ছে তোমার mn xn প্লাস me xc বাই টোটাল মাস mn প্লাস me। ওয়াইটা হবে হচ্ছে mn yn প্লাস me ye বাই mn প্লাস me। যেটা হচ্ছে mn yz mn zn সরি mn zn প্লাস me zd বাই mn প্লাস me। তাহলে এগুলো সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, এতে রিলেটিভ কোঅর্ডিনেট। আচ্ছা, এবারে তুমি যদি এই আগের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা কিন্তু একটা নাম দাও, ধরো হচ্ছে ঠিক আছে এটা এখানে লিখেছি, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন যে তুমি বলো, ইকুয়েশন নামগুলো দিয়ে রেখে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে এই যে রিলেটিভ কোঅর্ডিনেট গুলো আর সেন্টার অফ মাস কোঅর্ডিনেট গুলো যেগুলো আছে, তো দেখো পরিষ্কার হচ্ছে xc xn এদের টার্মসে তুমি স্মল xyz এবং ক্যাপিটাল xyz এগুলোকে তুমি রিপ্লেস করতে পারো। ঠিক আছে, তাহলে এবারে এই একটা বেশ বড় অঙ্ক করতে হয়, বুঝলে? এই যেটা এই 2 নম্বর ইকুয়েশনে যদি তুমি অ্যাবসলিউট কোঅর্ডিনেট অফ দ্য নিউক্লিয়াস এবং অ্যাবসলিউট কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রনস সেগুলোকে রিপ্লেস করতে চাও রিলেটিভ কোঅর্ডিনেট আর সেন্টার অফ মাস কোঅর্ডিনেট দিয়ে, তাহলে বেশ বড় একটা অঙ্ক করতে হয়। সেই অঙ্কটা প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু তাতে ঠিক আছে অঙ্কটা করতে পারলে নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে, কিন্তু সেটা আমাকে আলটিমেটলি খুব বেশি দূর নিয়ে যাবে না। সেখানে আমরা সাবস্টিটিউট করলে যেটা হয় সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে if we replace absolute coordinates by relative coordinates and center of mass coordinate, then equation 2 would be splitted into 2 equations। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্যার কথাগুলো প্রচুর কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, তাহলে ওই নেটের অসুবিধা হলে অনেক সময় হয়, কথাগুলো কেটে যাচ্ছে, কাটার তো কথা নয়। হ্যাঁ, মানে নেটওয়ার্কটা তো অনেক সময় হয় আর কি, এখানে আমি দেখছি, এক সেকেন্ড দাঁড়া। এক সেকেন্ড দাঁড়া, একটুখানি ইন্টারনেটের একটু অসুবিধা হয়েছে, বুঝেছো? একটুখানি দাঁড়া। হ্যালো,
হ্যালো, হ্যাঁ, হ্যালো, 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 শোনা যাচ্ছে এখন? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার, আহ, মানে এটা মানে কিছু একটা ইন্টারনেটে একটুখানি কি অসুবিধা হয়েছিল কিছু। তোকে লাস্ট পর্যন্ত দেখেছো তো? মানে এই পর্যন্ত সবটাই দেখেছিল তো নাকি? হ্যাঁ সাউন্ডটা কাটছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তা দেখো, if we replace absolute coordinates by relative coordinates and center of mass coordinates, then equation 2 will be splitted into two equations. মানে এই যে ইকুয়েশনটা তুমি এখানে কনসিডার করছো, যেখানে তোমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট অফ দ্য নিউক্লিয়াস এবং অ্যাবসলিউট কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রন ছিল, সেইটাকে আমি একটা রিপ্লেস করবো রিলেটিভ কোঅর্ডিনেটস এবং সেন্টার অফ মাস কোঅর্ডিনেটস দিয়ে। তাহলে ইকুয়েশন 2 উইল বি স্প্লিটেড ইনটু টু ইকুয়েশন। কি কি সেটা? আচ্ছা, এক নম্বর যে ইকুয়েশনটা তোমার তৈরি হবে সেটা হচ্ছে এরকম দেখতে: মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। তার সঙ্গে থাকবে যেটা, সেটা হচ্ছে তোমার ডেল টু বাই ডেল ক্যাপিটাল এক্স তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ক্যাপিটাল ওয়াই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ক্যাপিটাল জেড তার স্কোয়ার। এইটা তার সঙ্গে সাই, যেটা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এর উপর নির্ভর করলো, ইকুয়াল টু ই সাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এর উপর নির্ভর করলো। আচ্ছা, এবারে দেখো, এই যে ইকুয়েশনটায়, এই ইকুয়েশনটার যে মাসটা ইনভলভ আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের টোটাল মাস, অর্থাৎ মাস অফ দ্য অ্যাটম বা মাস অফ দ্য আয়ন অ্যাজ এ হোল। আর এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তার মানে এই যেটা পেলে তুমি, সেটা বেসিক্যালি ট্রান্সেকশনাল মোশনস অফ দ্য অ্যাটম অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে ইকুয়েশন, যেটা 5 নম্বর ইকুয়েশন, দিস ইকুয়েশন correspond the translational motion of the atom or ion as a whole। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা যদি তুমি ভাঙো, মানে 3 নম্বর 4 নম্বর মানে রিলেটিভ কোঅর্ডিনেট এবং অ্যাবসলিউট সেন্টার অফ মাস কোঅর্ডিনেট গুলোকে যদি তুমি ইকুয়েশন 2 তে বসাও, তা সেই ইকুয়েশন দুটো ভাগে স্প্লিট করে যাবে। প্রথম যে ভাগটা, সেখানে তুমি দেখো এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই এবং এখানে যে মাসটা ইনভলভ আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের টোটাল মাসটা। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা করসপন্ডস করবে ট্রান্সলেশনাল মোশন অফ দ্য অ্যাটম অর আয়ন অ্যাজ এ হোল। মানে অ্যাজ ইফ যেন একটা ফ্রি পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন, সেই তার ইকুয়েশন। হ্যাঁ, এবং এই ইকুয়েশনটাকে সলভ করে খুব বেশি লাভ নেই, কারণ এই ধরনের সলিউশন তো আমরা অলরেডি করেছি। মানে ফ্রি পার্টিকেল প্রবলেম যখন আমরা করেছি, ফ্রি পার্টিকেল ইন এ বক্স প্রবলেম যখন করেছি, তখন এই ধরনের প্রবলেম কেমন করে সলভ করতে হয় সেটা নিয়ে আমাদের সবকিছু জানা আছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নই। উই আর নট ইন্টারেস্টেড উইথ দিস ইকুয়েশন। উই আর নট, কারণ এটা জাস্ট ট্রান্সলেশনাল, মানে ট্রান্সলেশনাল এনার্জির তো কোয়ান্টাইজেশন, সেটা তো তুমি ফ্রি পার্টিকেল প্রবলেম অলরেডি বা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম তুমি অলরেডি দেখেছো। উই আর নট ইন্টারেস্টেড ইন দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা ইন্টারেস্টেড নই। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে আরেকটা পার্ট, যেটা সেইটা কেমন দেখতে হয়। ইকুয়েশনটা দুটো ভাগে ভেঙে যাবে বলেছিলাম তো। প্রথম ভাগটা হচ্ছে এইটা, আর সেকেন্ড, এই প্রথম ভাগটা হচ্ছে এইটা, আর সেকেন্ড ভাগটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ। সেটা হচ্ছে ডেল টু বাই ডেল এক্স তার স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড তার স্কোয়ার। এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা ইন্টু সাই, এখানে ইলেকট্রনিক মোশনটা একটু ইনভলভ হবে বলে আমি এক্স ওয়াই জেড এরকম ভাবে লিখলাম, ইকুয়াল টু ইলেকট্রনিক ইন্টু সাই ইলেকট্রনিক ইন্টু এক্স ওয়াই জেড। এইটা তাহলে এই পার্টিকুলার কেসে দেখো পোটেনশিয়াল এনার্জি পার্টটা পুরোটাই আছে, এবং এক্ষেত্রে যেটা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেইটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। তার মানে এই যে আর মিউটা যে রিডিউস মাস, মানে যেখানে যেখানে মিউটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু মাস অফ দ্য নিউক্লিয়াস বাই
মাস অফ দ্য ইলেকট্রন প্লাস মাস অফ দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার রিডিউস মাস। মানে এইটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের মুভমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেটা অ্যাকচুয়ালি করসপন্ড করছে। এবং এই ইকুয়েশন থেকে 6 নম্বর ইকুয়েশন, এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্টিং। তাহলে উই আর interested in equation 6. This equation corresponds the relative motion of the this equation corresponds the relative motion of the electron with respect to the nucleus। হ্যাঁ, ঠিক আছে, এটা ব্যাপার। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কিন্তু টোটাল আলোচনাটা হবে কিন্তু ইকুয়েশন 6 নিয়ে। তাহলে আমরা দেখো আমি কি করছি, দেখো এগুলো অ্যাকচুয়ালি তুমি যখন একদমই টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে শিখে গেছো, সেই মতো করে কিন্তু টু পার্টিকেল প্রবলেম হয়, যেখানে নিউক্লিয়াসের 3টে কোঅর্ডিনেট আছে, ইলেকট্রনের 3টে কোঅর্ডিনেট আছে। সেক্ষেত্রে আমি ওই তোমাদের শিখিয়েছিলাম যে কেমন করে অ্যাকচুয়ালি মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে মানে লাস্ট ক্লাসেই মানে দেখালাম। হ্যাঁ, লাস্ট ক্লাসে যেটা রবিবার মানে যে আমি ভেরিয়েশন প্রিন্সিপালে যে প্রথমে ক্লাসটা নিয়েছিলাম আর কি, সেখানে যেটা দেখালাম যে যদি একটা মানে পলি ইলেকট্রন মানে এমনি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পলি ইলেকট্রন আয়ন বা পলি ইলেকট্রন অ্যাটম বা পলি ইলেকট্রন আয়ন, তাদের ক্ষেত্রে কেমন করে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে হয়, সেখানে হ্যামিল্টনিয়ানের ফর্মটা কি। তো এখানে হ্যামিল্টনিয়ানটা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখো, তাহলে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, তাদের পারস্পরিক হচ্ছে অ্যাট্রাকশনটা থাকবে। হ্যাঁ, মানে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু অ্যাট্রাকশন সেটা থাকবে, করে সেই মতো করে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখলে। আর এবার কথাটা হচ্ছে এই পুরো ইকুয়েশনটা নিয়ে আমি এখানে ইন্টারেস্টেড নই। সেই ইকুয়েশন থেকে তুমি যদি এইরকম ভাবে একটা সাবস্টিটিউশন করে নাও, অ্যাবসলিউট কোঅর্ডিনেটটাকে রিলেটিভ কোঅর্ডিনেট এবং সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে রিপ্লেস করে দাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওই ইকুয়েশনটা দুটো ইকুয়েশনে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে যেটা টোটাল অ্যাটম বা আয়ন তার ট্রান্সলেশনাল মোশনটা করসপন্ড করছে, আর একটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি এটাকে করসপন্ড করছে, মানে তোমার রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, সেটা করসপন্ড করছে। তাহলে আমি এই লাস্ট পার্টটাকে নিয়ে অ্যাকচুয়ালি তোমার ইন্টারেস্টেড। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে ইকুয়েশনটা যেটা মেজর অসুবিধে, সেটা হচ্ছে দেখো যে যে এটা একটা জেনারেল স্টেটমেন্ট, সেটা আগে যখন পার্টিকেল ইন 3D বক্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে এই যে ইকুয়েশন 6, সেটা তো 3টে ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড। এবারে যদি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে এই ইকুয়েশনটাকে 3টে ইকুয়েশনে ভেঙে ফেলতে পারতে, তাহলেই এই ইকুয়েশনটাকে তুমি সলভ করতে পারতে। কিন্তু কাইনেটিক এনার্জি পার্টটাকে তুমি 3টে ইকুয়েশনে ভাঙতে পারবে বটে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি যে পার্টটা, যেটা 1/√x² + y² জেড স্কোয়ার আছে, তার ক্ষেত্রে কিন্তু তুমি চাইলে এইটাকে তুমি মানে মানে সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করতে পারবে না। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে উই ক্যানট সেপারেট ইকুয়েশন 6 into 3 equations, each of which depends on x or y or z separately। মানে আমি এই ইকুয়েশনটাকে 3টে ইকুয়েশনে ভাঙতে পারবো না, যেখানে ইকুয়েশনগুলো একটা শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করবে, একটা শুধুমাত্র y এর উপর ডিপেন্ড করবে, একটা শুধুমাত্র z এর উপর ডিপেন্ড করবে। এবং এটাকে তুমি করতে না পারি, তাহলে এটাকে সলভ করা যাবে না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা না, যেটা ইম্পর্টেন্ট, মানে যে সেপারেশন অফ ভেরিয়েবল, এটা আমরা পার্টিকেল ইন কিউবিক বক্স করার সময় করেছি। সেপারেশন অফ ভেরিয়েবলস, সেপারেশন অফ ভেরিয়েবলস এর ক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার এই হ্যামিল্টনিয়ানটাকে যদি তুমি লেটস সে hx প্লাস hy প্লাস hz এইরকম ভাবে লিখতে পারতে, এটা দেন অনলি সাই, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, সেটাকে তুমি এই ধরো এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড ফর্মে লিখতে পারবে। সেপারেশন অফ ভ্যালুর মূল ব্যাপারটা হ্যামিল্টনিয়ানটাকে তোমার অ্যাডিটিভলি সেপারেবল হতে হবে, তবেই ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে, তবেই সেপারেশন অফ ভেরিয়েবলটা তোমার কাজ করবে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তুমি সেপারেটটা করতে পারছো না। কেন পারছো না? তার কারণটা হচ্ছে
ডিউ টু দ্য পিকুলিয়ার ফর্ম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি, মানে দিস ইজ, এটা এই সমস্যাটা কেন হচ্ছে, দিস ইজ ডিউ টু দ্য ফর্ম অফ দ্য potential energy in Cartesian coordinate system. কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি এটাকে করতে পারছো না, কারণ ওই 1/√x² + y² + z² আছে, সেটাকে কখনো 3টে ভাগে ভাগ করতে পারবে না। তাহলে উপায়টা কি? আচ্ছা, ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে তোমাকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে ইউজ, এক্ষেত্রে 3 ডাইমেনশনাল পোলার মানে স্ফেরিক্যাল পোলার, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি চলে যাও, তাহলে এই যে ইকুয়েশন 6 সেটা কি দাঁড়াবে? তাহলে দেন, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম আসলে এক্সটাকে তোমার রিপ্লেস করতে হয় আর সাইন থিটা কস ফাই দিয়ে, ওয়াইটাকে রিপ্লেস করতে হয় আর সাইন থিটা সাইন ফাই দিয়ে, আর জেডটাকে রিপ্লেস করতে হয় আর কস থিটা দিয়ে। যেখানে আর থিটা ফাইটা বেসিক্যালি হচ্ছে তোমার, ধরো এই যদি এইটা এক্স ডিরেকশন হয়, এটা যদি ওয়াই ডিরেকশন হয়, এটা যদি জেড ডিরেকশন হয়, তাহলে ধরো তোমার কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, যে পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই জেড, এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটে যখন আমি আর থিটা ফাই বলছি, আর মানে হচ্ছে এই লেন্থটা, আর মানে হচ্ছে ধর এই লেন্থটা, থিটাটা হচ্ছে যে জেড অ্যাক্সিসের সঙ্গে রেডিয়াল ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা করছে, এই যে অ্যাঙ্গেলটা করছে সেটা বেসিক্যালি থিটা, আর এর প্রজেকশন নিলে তুমি এক্স ওয়াই প্লেনে, সেইটা তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেলটা করছে, সেটা হচ্ছে ফাই, এটা ফাই। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যা সিম্পলি এটা দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার, এই লেন্থটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। হ্যাঁ, এইটা যে এতখানি হচ্ছে এক্স, এতখানি ওয়াই, এতখানি জেড, এটা এটা এক্স, এটা অ্যাকচুয়ালি ওয়াই, এটা হচ্ছে জেড, আর এটা আর থিটা ফাই। তার মানে আর এর মানে কি, থিটার মানে কি, ফাই এর মানে কি, তুমি সব পরিষ্কার দেখতে পাচ্ছ। আচ্ছা, একটা কিন্তু বলে নি যে তোমার মানে মানে আরটা 0 থেকে ইনফিনিটি হয়, থিটাটা হচ্ছে তোমার 0 থেকে পাই হয়, ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই হয়, তাইটা? তাহলে এক্স ওয়াই জেড আর আর থিটা ফাই, হ্যাঁ, তাদের পারস্পরিক সম্পর্ক, এবং আর থিটা ফাই কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে সেটা আমি বললাম। আর এক্স ওয়াই জেড তো তোমার জানাই আছে যে, মানে এক্সটা তো সার্টেনলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াইটাও হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর জেডটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এইটা, এটা তোমার জানা আছে। আর থিটা ফাইটা হচ্ছে এই লিমিটটা তোমার বলে দেওয়া হলো, কত রেঞ্জটা। এবার এক্স ওয়াই জেড এবং আর থিটা ফাই এর মধ্যে তুমি সম্পর্ক এখান থেকে বের করে ফেলতে পারবে। তাহলে এইগুলোকে যদি তুমি রিপ্লেস করে দাও, তাহলে ইকুয়েশন 6টা কি দাঁড়াবে? তাহলে দেন ইকুয়েশন 6 রিডিউসেস টু, এইটা অ্যাকচুয়ালি তুমি মুখস্থ করে নেবে, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এই পুরোটা ইন্টু সাই, এখানে যে ওয়েভ ফাংশনটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, যেটা আর যেটা ফাই এর উপর ডিপেন্ড করে, সেটা কি হবে, ইলেকট্রনিক সাই ইলেকট্রনিক ইন্টু আর থিটা ফাই। অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে এই
টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ দ্য ইলেকট্রনিক মোশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে এইটা। তাহলে এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, এটা 7 নম্বর ধরে বললাম যে দিস ইজ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন spherical polar coordinate system spherical polar coordinate system. This is the electron Schrodinger equation in spherical polar coordinate system, এটা in which we are interested. ঠিক আছে, দিস ইজ দ্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইন হুইচ উই আর ইন্টারেস্টেড। তাহলে এইটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। মানে আমাদের আগে এই যে পুরো কাজটা, এইটা কিন্তু একটা বেশ বড় কাজ, জানো তো। মানে এটা একদম তুমি যদি সত্যি সত্যি খেতে ব্যাপারটাকে করার চেষ্টা করো, তাহলে এই পর্যন্ত এই 2 নম্বর ইকুয়েশনটা ঠিক আছে ন্যাচারালি লিখে ফেলতে পারলে, কিন্তু 2 থেকে যে 5 এবং 6 ইকুয়েশন আসা, এইটা বেশ একটা বড় কাজ। মানে একটা ফুল ক্লাস, মানে 2 ঘন্টা তো থামবে না। আবার এই কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম, মানে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে ছিল, সেটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি সাবস্টিটিউশনটাকে করলে, সেটাও কিন্তু একটা বিশাল বড় কাজ। ঠিক আছে, তাহলে এই দুটো কাজ কিন্তু বেশ তোমার মানে প্রত্যেকটা 2 ঘন্টা 2 ঘন্টা করে সময় লাগতে পারে, কিন্তু এইটা আলটিমেটলি তো ঠিক আছে তুমি জানলে তো খুবই ভালো। হ্যাঁ, কিন্তু জেনে আলটিমেটলি পরীক্ষা বা ইত্যাদি পারপাসে এটা খুব একটা কাজের হয় না। মানে পরীক্ষায় যে এমন নয় যে এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ছে বা ইত্যাদি ইত্যাদি। তুমি মোটামুটি ভাবে এই যে 7 নম্বর ইকুয়েশন, 7 নম্বর ইকুয়েশন থেকে তুমি স্টার্টিং পয়েন্ট হিসেবে ভাবতে পারো। এই কোশ্চেনটা তুমি মুখস্থ করে নিলে আর করে এইখান থেকে এবারে বাকি যে কাজগুলো সেটা আমরা কিছুটা জাস্ট করার চেষ্টা করব। তাহলে 7 নম্বর ইকুয়েশন যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তাহলে এবারে তুমি যদি সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করতে চাও, এবারে কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবলসটাকে করতে পারবে। কারণ এখন পোটেনশিয়াল এনার্জি যে ক্লামজি ব্যাপারটা ছিল, যেটা 1/√x² + y² + z² এরকম ছিল, যার জন্য তুই পোটেনশিয়াল এনার্জিটাকে সেপারেট করতে পারছিলে না বলে টোটাল হ্যামিল্টনিয়ানটা সেপারেটেড হচ্ছিল না। কারণ সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিককে তুমি কাজে লাগাতে পারছিলে না, কিন্তু এখন তুমি সেটাকে পারবে। সেপারেশন অফ ভেরিয়েবল, সেপারেশন অফ ভেরিয়েবলস এর মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা সাই ইলেকট্রনিক, যেটা আর থিটা ফাই এর ফাংশন, এইটাকে আমি প্রথমে এইরকম ভাবে করব যে একটা রেডিয়াল পার্ট করব, একটা অ্যাঙ্গুলার পার্ট করব। এটা তাহলে রেডিয়াল পার্ট হইলো আর অ্যাঙ্গুলার পার্ট হইলো। পরে আবার অ্যাঙ্গুলার পার্টটাকে আমি থিটা পার্ট এবং ফাই পার্টে ভাগ করব। তাহলে আমি প্রথমে রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট এইরকম ভাবে গুণ করে লিখি। তারপরে সেখান থেকে আবার ওই রেডিয়াল পার্ট অ্যাঙ্গুলার পার্ট আলাদা করে নেওয়ার পরে অ্যাঙ্গুলার পার্ট যেটা হলো সেইখানে আবার ওয়াই থিটা ফাইটাকে তুমি থিটা থিটা ইন্টু ফাই ফাই হিসেবে রিপ্লেস করবে। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল প্রথমে এইটাকে ধরে নেবে। তবে দেখো 7 নম্বর ইকুয়েশন এই মানে এইটাকে বসালে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে যে ফ্রম ইকুয়েশন 7 and 8 minus h cos square by twice mu, sorry, minus h cos square by twice mu r square এইটা del del r square del del r plus 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi square, এইটা minus z square by 4 pi epsilon 0 into r। এবারে এইখানে যে ওভারঅল ওয়েভ ফাংশনটা সাইটা ছিল, সেটাকে তুমি এক কাজ করো, আর আর ইন্টু ওয়াই থিটা পাই দিয়ে রিপ্লেস করো। এইটা ডান দিকে তোমার ই আর আর ইন্টু ওয়াই থিটা পাই এরকম হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি যখন কাজটাকে করাচ্ছ, দেখো প্রথম যে কাজটাকে করো সেটা হচ্ছে এই যে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টয়েস মিউ আর স্কোয়ার, সেটাকে সরানোর জন্য তুমি প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার দিয়ে এটা গুণ করে দাও, যে গুণটা তোমার এখানে হয়ে যাবে আর কি।
আমি জাস্ট প্রথমে এইভাবে লিখছি জিনিসটাকে, যে ধরো ডেল ডেল আর আর স্কোয়ার। আচ্ছা, এক কাজ করা যাক, এইটা যখন এর উপরে কাজ করবে তখন পার্শিয়াল ডেরিভেটিভ যখন তুমি করছো আর এর রেসপেক্টে, সেটা শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট যেটা তার উপরে কাজটা করবে এইটা, আর ওয়াই ডিপেন্ডেন্ট পার্টটা কিন্তু আমার বেসিক্যালি কনস্ট্যান্ট রয়ে যাবে। তাহলে এটাকে আর পার্শিয়াল লেখার দরকার নেই, এটাকে আমি ডেল ডেল ডি ডি আর করবো। ওয়াই থিটা ফাইটা কনস্ট্যান্ট রয়ে গেল, ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর হলো, প্লাস এই যে পরের পার্টটা সেখানে আর পার্টটা তোমার কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার এইটা ইন্টু ওয়াই থিটা ফাই এইটা। তাহলে এই যে পরের পার্টটা সেকেন্ড পার্টটার মধ্যে শুধুমাত্র থিটা ফাই আছে, তার থিটা ফাই কন্টেনিং পার্ট যেটা ওয়াই তার উপরই ওটা কাজ করবে, আর পার্টটা অ্যাজ ইট ইজ বাইরে যেমন আছে সেরকম রয়ে যাবে এইটা। আচ্ছা, তাহলে এইটা হলো। এবার তার সঙ্গে সঙ্গে যেটা অ্যাডিশনালি থেকে যাচ্ছে সেটা কি না, তুমি এই মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটাকে হটানোর জন্য তুমি প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ারটাকে গুণ করে দিয়েছো এইটা। তাতে যেটা হয়েছে তোমার এই এটা মানে বেসিক্যালি এটাকে মানে এটা গুণ করে দিয়েছো, মানে আমি বলছি যে এটাকে তুমি জাস্ট সরিয়ে দিয়েছো। সরিয়ে দেওয়া মানে হচ্ছে এই দিকে যেটা চলে এলো, মানে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটাকে সরানোর জন্য মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাতে এই মাইনাসটা তোমার প্লাস হয়ে গেল, প্লাস হয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকছে দেখো এখানে ইটা তখন এই ডান দিকে গিয়ে গুণ হয়ে ডান দিক থেকে বাঁ দিকে চলে তো মাইনাস হয়ে গেল, মাইনাস থেকে মাইনাস কেটে কি ই হয়ে গেল, প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আরটা তোমার রয়ে গেল এইটা। তার সঙ্গে যেটা থাকছে তোমার এই আর আর পার্টটা আর ওয়াই থিটা ফাই পার্টটা তোমার রয়ে যাচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি করলাম না, এই যে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, আর এই ইটা বাঁদিকে নিয়ে চলে গেলে মাইনাস কমন নিয়ে নাও, তারপরে থাকে ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, তার সাথে গুণ হয়ে গেছে কি আর একটা মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার, এইটা কিন্তু এইটা হয়ে গেল। এই জায়গাটা দাঁড়ালো। আচ্ছা, এবারে তুমি দেখো যে আর ডিপেন্ডেন্ট পার্টগুলোকে একসাথে করে নাও আর থিটা ডিপেন্ডেন্ট পার্টগুলোকে, আচ্ছা ও তার আগে একটা জিনিস করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো এই ইকুয়েশনটাকে পুরোটাকে আর আর ওয়াই দিয়ে তুমি ভাগ করো। তাই যেটা করবে তুমি এখানে যে ডিভাইডিং বোথ সাইডস বাই আর আর ওয়াই থিটা ফাই, এটাকে আমি ভাগ করছি। তাহলে কি হবে, এইখানে ওয়াই পার্টটা কেটে গেল, কেটে গিয়ে নিচে একটা আর পার্ট শুধু রয়ে গেল, ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর এইটা। আচ্ছা, এইখানে যেটা হলো তোমার, এইখানে আর পার্টটা কেটে গিয়ে নিচে একটা ওয়াই থিটা ফাই রয়ে গেল এইটা, 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার এটা, ওয়াই থিটা ফাই এটা হলো। আর তারপরে কি থাকছে না, এইখানে দেখো এই পার্টটা শুধু চলে গেল, প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার ইন্টু ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এইটা হলো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে যে আর আর ওয়াই পার্টটা যদি ভাগ করে দাও এটা তোমার বাদ চলে যাচ্ছে, এটা এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি এক কাজ করি, আর ডিপেন্ডেন্ট পার্টটা একদিকে রাখি আর থিটা ফাই ডিপেন্ডেন্টটাকে অন্যদিকে নিয়ে যাই। তাহলে এখান থেকে তুমি আরেকটা কি পাচ্ছ, অর দেখো 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার ই প্লাস
জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এইটা এটা ডান দিকে চলে গেলে কি হবে, মাইনাস 1/y থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার, এইটা ইন্টু ওয়াই থিটা ফাই, এটা হলো। হ্যাঁ, দেখো তাহলে আমি 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 আর ডিপেন্ডেন্ট পার্টটাকে একদিকে রেখেছি আর থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি অন্যদিকে নিয়ে চলে গেছি। ঠিক আছে, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা একদিকে রেখেছি, থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে একদিকে নিয়ে চলে গেছি। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে এখন পর্যন্ত, এটা একটা নাম দেওয়া যাক, এটা ধরো 9 নম্বর ইকুয়েশন। আচ্ছা, 9 নম্বর ইকুয়েশনটা দেখো যে এই ইকুয়েশনের বাঁ দিকটা শুধুমাত্র আর এর ফাংশন আর ডান দিকটা কিন্তু থিটা ফাই এর ফাংশন, তাই না? তাহলে এবারে বাঁ দিকটা যদি শুধুমাত্র আর এর ফাংশন হয়, ডান দিকটা যদি শুধুমাত্র থিটা ফাই এর ফাংশন হয়, তার মানে বাঁ দিকটা, হ্যাঁ, তার যদি কোনো উত্তর বেরোয় সেটা কি হবে, আইদার আর এর ফাংশন হিসেবে বেরোবে, নাহলে কনস্ট্যান্ট বেরোবে। আর ডান দিকটা হচ্ছে আইদার থিটা ফাই এর ফাংশন হিসেবে বেরোবে, নাহলে কনস্ট্যান্ট বেরোবে। আচ্ছা, এবারে যদি বাঁ দিকটা আলাদা করে আর বা ডান দিকটা আলাদা করে থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, তাহলে এই ইকুয়েশনটা যে কোনো আর থিটা ফাই এর জন্য সত্যি হতে পারে না। বাঁ দিকটা আর এর উপর ডিপেন্ড করে, তুমি আরটাকে পাল্টালে থিটা ফাইটাকে পাল্টালে না। হয়তো প্রথমে এমন হলো কোন একটা গিভেন আর থিটা ফাই এর জন্য বাঁ দিক ইকুয়াল টু ডান দিক আছে, তুমি আরটাকে তোমার মতো পাল্টাতে পারো, থিটা ফাইটাকে পাল্টালে না, তাহলে বাঁ দিকটা পাল্টে গেল কিন্তু ডান দিকটা পাল্টালো না, তখন ইকুয়ালিটিটা রইলো না। অথবা আরটাকে তুমি পাল্টালে না, থিটা ফাইটাকে পাল্টালে, আর থিটা ফাইটাকে যদি পাল্টাও তাহলে কি হচ্ছে, তোমার ডান দিকটা পাল্টে যাচ্ছে, বাঁ দিকটা পাল্টাচ্ছে না, তাহলে আর দুটো তারা সমান হবে না। তার মানে যদি কোনো একটা ইকুয়েশনে বাঁদিকে যে ভেরিয়েবল আছে ডান দিকে কিন্তু অন্য ভেরিয়েবল থাকে, তারপর আরবিট্রারি ভেরিয়েশন অফ দিস ভেরিয়েবলস, এই ইকুয়েশন গুলো ভ্যালিড হবে তখনই যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তারা সেপারেটলি একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হয়। তাকে এটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে যে লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ আর, right hand side is functions of theta and phi. Right hand side right hand side is functions of theta and phi. For arbitrary variation of মানে আর থিটা ফাই তো ইন্ডিপেন্ডেন্ট, সেখানে তুমি যেটাকে ইচ্ছা চেঞ্জ করতে পারো। For arbitrary variation of r theta and phi, this equation will be satisfied if each side or each sides are separately equal to a constant, equal to a constant, এটা। আচ্ছা, সেই জন্য আমি যেটা করলাম, ধরে নাও ওই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান, মানে আমি এটাকে লিখছি তাহলে এইটা ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার ইন্টু ই প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এইটাকে তুমি ধরে নাও এটা এল ইন্টু ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু, সেটা ধরুন এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা কত হবে, তাহলে এল ইন্টু এল প্লাস ওয়ান হয়ে গেল, মানে সেপারেট ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা ভ্যালু তুমি নিচ্ছ এল ইন্টু এল প্লাস ওয়ান। তাহলে এইটা যদি এল ইন্টু এল প্লাস ওয়ান হয়ে যায়, মানে এই যে পার্টটা এইটা যদি এল ইন্টু এল প্লাস ওয়ান তুমি ধরে নাও এইটা, তাহলে এটাও এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান, রাইট হ্যান্ড সাইডটা এল ইন্টু এল প্লাস ওয়ানের সঙ্গে সমান, তাহলে এইটা একটা হলো এল ইন্টু এল প্লাস ওয়ান এইটা। তাহলে এইটাকে তুমি একটুখানি ঠিক ঠিক করে লিখলে সেটা কেমন দেখতে লাগবে। এটাকে ধরো তুমি এক কাজ করো, আবার ওই আচ্ছা দুটো কাজ করি, একটা হচ্ছে আর পার্টটাকে গুণ করে দাও, আর মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ারটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই
তার আগে দাও এক second। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে একটা হচ্ছে যে আমি যদি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট এটাকে করি তাহলে কি পাবো আমি? তাহলে প্রথম যেটা পাচ্ছি দেখো, রেডিয়াল পার্টটাকে এরকম পাচ্ছি, রেডিয়াল ইকুয়েশনটাকে এরকম পাচ্ছি। এটাকে এবার কি করছি না, তুমি প্রথমে ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এইটা, আর এইখানে এটা করো তুমি প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এই আর আর দিয়ে গুণ হয়ে গেল, এটা ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 1। আর একটা এখানে হলো, একটা স্টেপে এটা করলাম, এই যে মানে আর 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 দিয়ে গুণ করে দিয়ে এইটা, আর পরের স্টেপে আমি কি করলাম মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিকে আবার একবার গুণ করে দিই, তাহলে কি পড়ে থাকছে ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর, এইটা কত থাকছে দেখো, এটা মাইনাস হয়ে গেল, কারণ মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এই টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারটা কেটে কেটে একটা মাইনাস হয়ে গেল, মাইনাস ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর আর হলো, আর এটা কি রইল না মাইনাস এইচ স্কোয়ার এল ইন্টু এল প্লাস 1 বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ইন্টু আর এইটা। তাহলে এইটাকে কি লিখ করছি দেখো, মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি আর বাই ডিআর এইটা, আর এইটাকে এদিকে নিয়ে চলে এসো প্লাস এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা ইন্টু আর আর, এইটা হয়ে যাচ্ছে তোমার ই ইন্টু আর আর এটা। বা আরেকভাবে তুমি লিখতে পারো, আরটাকে জাস্ট বাইরে বের করে দিয়ে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর এইটা প্লাস এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা হলো পুরোটা, বাইরে একটা আর ডিপেন্ডেন্ট পার্ট রইলো, এটা ই ইন্টু আর আর হলো। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা আমি বলছি সেটা এইটা হচ্ছে তোমার রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন এইটা। আর এইটাকে তুমি আরেকটু সহজ করে লিখতে পারো যে এই যে পুরো ব্যাপারটাকে একটা ভি এফেক্টিভ আর করে দাও, মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর এইটা প্লাস এই পুরো জিনিসটাকে ভি এফেক্টিভ আর করে দাও, বেশ ছোট দেখতে লাগবে আর কি, আর কিছু না, এইটা ইকুয়াল টু ই আর আর, এটাকে ইকুয়েশন 10 ভাবো। তাহলে দেখো এখানে ভি এফেক্টিভ আর যেটা, তাহলে দিস ইজ দা, এখানে লিখে দিই দিস ইজ দা রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা। তাহলে হেয়ার ভি এফেক্টিভ আর যেটা হচ্ছে বেসিক্যালি এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এটা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল এইটা, এইটা হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল, এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল আর কি, বা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, যাই কিছু বলতে পারো। আসলে ব্যাপারটা কি দেখো, এই যে ইকুয়েশনটা তুমি পরে দেখবে যে এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কোয়ার, এইটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার দেয়, এল ইন্টু এল প্লাস 1 এইচ স্কোয়ার যেটা, এইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার দেয় তোমাকে। এটা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার দেয়, তাহলে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার, নিচে যদি আরটাকে কোনো কারণে ফিক্স করতে পারতে, তাহলে এটা হচ্ছে মানে এল স্কোয়ার বাই টোয়াইস আই টাইপের হতো, মিউ আর স্কোয়ারটা মোমেন্ট অফ ইনার্শিয়া টোয়াইস আই টাইপের হতো, মানে এটা বেসিক্যালি একটা রোটেশনাল কাইনেটিক এনার্জির মতো। রোটেশনাল কাইনেটিক এনার্জি ঠিক আছে, কিন্তু তোমার এইটা অ্যাকচুয়ালি তোমার পোটেনশিয়ালের মতো বিহেভ করছে, কারণ এটা শুধুমাত্র আর এর ফাংশন, এবং হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নের যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট, হ্যাঁ, সেই জন্য তোমার ওটা অ্যাকচুয়ালি পজিশনের উপর ডিপেন্ড করতে বলে, এটা একটা, এটাকে বলে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। তাহলে বুঝতে পারছি এইটা আসছে বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে, যেটা বেসিক্যালি এল স্কোয়ার বাই টোয়াইস আই এর মতো দেখতে। এল হচ্ছে
অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার। এবারে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে কনস্ট্যান্ট মোশন হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা পোটেনশিয়াল এনার্জির মতো বিহেভ করছে। হ্যাঁ, এটা আর এর ফাংশনের মতো করে বিহেভ করছে, সেই জন্য এটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। এটা হচ্ছে মানে এফেক্টিভ পোটেনশিয়াল আর কি। হ্যাঁ, এইটা। এবং এই এফেক্টিভ পোটেনশিয়ালকে তুমি একটা ছবি আঁকো, ছবিটা দেখতে হবে তোমার এরকম। ধরো এদিকে আর এর ফাংশন হিসেবে তুমি দেখাচ্ছ, এদিকে ধরো বি এফেক্টিভ আর। এই কুলাম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা এটা এরকম দেখতে। এটা হচ্ছে তোমার ওই মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আরটা এরকম দেখতে। এই n ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারটা এরকম দেখতে। তাহলে ওভারঅল যে পোটেনশিয়ালটা, ওভারঅল পোটেনশিয়ালটা যে এরকম টাইপের একটা দেখতে হয়। এইটা হচ্ছে তোমার ভি এফেক্টিভ আর, যেটা এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর এর মতো দেখতে। তাহলে দেখো, তাহলে আমি এই যে সেপারেশন অফ ভেরিয়েবল এই যে অঙ্কটাকে কষলাম, এই অঙ্কটাকে কষে তুমি জাস্ট 10 নম্বর ইকুয়েশনটাকে পেলে, সেই 10 নম্বর ইকুয়েশনটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ দা, এটা 10 নম্বর ইকুয়েশনটা যেটা, এটা হচ্ছে রেডিয়াল পার্টটা। ঠিক আছে, রেডিয়াল পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। এবং মজার ব্যাপার হচ্ছে দেখো যে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল এনার্জিটা কিন্তু ইকুয়েশন 10 এ রয়ে গেছে। সেখানে তুমি এই ইকুয়েশন যখন সলভ করবে, তুমি এনার্জিটা কিন্তু এখান থেকেই পাবে। মানে তুমি যদি ইকুয়েশনটাকে সলভ করো, আফটার সলভিং ইকুয়েশন 10 we get the এনার্জি আইগেন ভ্যালু। ওটা এনার্জি আইগেন ভ্যালুটা হচ্ছে তোমার En, যেটা হয় হচ্ছে মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 এই হচ্ছে এনার্জির এক্সপ্রেশনটা পেলে। এবং এই এনার্জি এক্সপ্রেশনটা বোর্ড থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা পাওয়া যায় তার সঙ্গে তোমার এক্স্যাক্টলি সমান। তা বোঝা গেল? জাস্ট সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করলাম, সেপারেশন অফ ভেরিয়েবলটা করে যে ইকুয়েশন 10টা পেলাম, সেই 10টা আমি সলভ করে তোমাকে দেখাচ্ছি না, কিন্তু যদি সলভ করা হয় তাহলে সেখান থেকে এনার্জিটা পাওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে, কারণ ওই সলিউশন টলিউশন গুলো এইগুলো বেশি করে না, বেশি ওই ক্লামজি করে লাভ নাই। ও পরীক্ষায় আসবে টাসবে না, হ্যাঁ, তুই মনেও রাখতে পারবে না। হুম, এগুলো মানে ওভারঅল সলিউশন টলিউশন এত কিছু করলে না তুমি ওই সময় প্রচুর লাগবে, কিন্তু ওই মানে ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে। সেই জন্য আমরা সেপারেশন অফ ভেরিয়েবলটা মানুষের জানা দরকার। সেপারেশন অফ ভেরিয়েবলটা আমি করছি, রেডিয়াল পার্ট আমি আলাদা করলাম, এবার আমি অ্যাঙ্গুলার পার্টটাকে নিয়ে চলে আসি। তাহলে এবারে দেখো, এই যে রেডিয়াল ইকুয়েশনটা তুমি এই যে এখানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 1 তুমি লিখেছো। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে এল ইন্টু এল প্লাস 1 ধরে নিয়ে তুমি এই রেডিয়াল ইকুয়েশনটাকে পেলে। এবারে অ্যাঙ্গুলার ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, অ্যাঙ্গুলার ইকুয়েশনটা, আচ্ছা অ্যাঙ্গুলার ইকুয়েশনটা কেমন আছে, মাইনাস 1 বাই সাইন থিটা আছে, ডেল ডেল থিটা আছে, সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা সেখানে তোমার ওয়াই থিটা ফাইটা ছিল এটা। আচ্ছা এখানে দেখো, আসলে যেটা ব্যাপার হচ্ছে এই যে নিচে একটা এই যে 1 বাই ওয়াই থিটা ফাই আছে, তো তাহলে 1 বাই ওয়াই থিটা ফাই এইটা যখন তুমি এর সঙ্গে সমান করবে, তাহলে এল ইন্টু এল প্লাস 1 এর সঙ্গে ওয়াই থিটা ফাই গুণ হয়ে যাবে, আর এই নিচে যে ওয়াই থিটা ফাইটা সেটা থাকবে না। তাহলে মাইনাস সাইনটা আমি পাল্টাচ্ছি না, মাইনাস সাইনটা যেমন আছে থাক, এইটা ডান দিকে থেকে যাচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু ওয়াই থিটা ফাই। এটা হলো। আচ্ছা আমি এইখান থেকে দু একটা জিনিস জাস্ট প্রথমে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, টু ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট। মানে এখান থেকে ফার্দার প্রসিড করার আগে টু ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি নোট করবো। কি কি সেটা? এক নম্বর দেখো, যদি তুমি বাঁদিকে একটা এইচ ক্রস স্কোয়ার গুণ করে দাও, তাহলে মাইনাস এইচ ক্রস স্কোয়ার এটা 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা
সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই, এটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। এটা হলো। আচ্ছা, এই যে বাঁদিকের এই যে পুরো অপারেটরটা না, এইটা বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল স্কোয়ার অপারেটর। তার মানে বেসিক্যালি যেটা পাচ্ছ তুমি, এল স্কোয়ার ওয়াই থিটা ফাই ইকুয়াল টু এই এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্কোয়ার তার অপারেটরটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, সেটা বেসিক্যালি এইটা। এটা একটা কি হচ্ছে না, আইগেন ভ্যালু ইকুয়েশন হয়ে যাচ্ছে। আইগেন ভ্যালু ইকুয়েশন, তাতে তোমার স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পেয়ে যাচ্ছে। সেটা কি না, এল স্কোয়ার, যেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার, অথবা যদি তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা চাও, তাহলে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে যে পোলার কোঅর্ডিনেট মানে অ্যাঙ্গুলার ইকুয়েশনটাকে যদি তুমি খেয়াল করো, তাহলে আমার ঠিক আছে, মানে এইচ ক্রস স্কোয়ারটা আমি গুণটাকে করলাম, তো সেইটুকু বোঝানোর জন্য যে বাঁদিকে মানে এইচ ক্রস স্কোয়ারটাকে ইনক্লুড করে বাঁদিকের পুরো অপারেটরটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার অপারেটর, সেটা ওয়াই এর উপরে কাজ করে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার দিচ্ছে। তাহলে কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে, সেই ফাংশনটাকে ফেরত দিতে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তাহলে তাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে। সেখানে আইগেন ভ্যালুটাই হচ্ছে ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হয়ে যায়। সেই জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্কোয়ারটা, এটা এল স্কোয়ার, সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ মডুলাস অফ এলটা হচ্ছে রুট ওভার এল টু এল প্লাস 1 এইচ কস হয়ে গেল। এটা হচ্ছে একটা পার্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে টু ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট যেটা বললাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দেখো, যদি তুমি মাইনাস এইচ কস স্কোয়ার বাই ধরো টোয়াইস আই একটা নিয়ে নাও, টোয়াইস আইটা মানে আইটা হচ্ছে তোমার এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, এইটা ইন্টু 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার, এইটা ইন্টু ওয়াই থিটা ফাই। এটা কত হচ্ছে, এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই ইন্টু ওয়াই থিটা ফাই। দেখো, এই যে ডান দিকের পার্টটা, দিস ইজ নাথিং বাট তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি ইন্টু ওয়াই থিটা ফাই। তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এই ওখানে শুধু জে দিয়ে লেখা ছিল, এটা এল দিয়ে লেখা হয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা, দিস ইজ নাথিং বাট the time independent Schrodinger equation for a rigid rotor or a free particle rotating on the free particle rotating on the surface of a sphere of fixed radius। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে ইকুয়েশন দুটো তুমি পেলে, একটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশনটা, এটা একটা নাম দিয়ে দেওয়া যাক, তোমার 11, এটা ধরো 12, এটা হচ্ছে তোমার 13 করে, এখান থেকে ধরো এটা 14 বা ঠিক আছে, এটা তোমার 14 বললাম। আর এখানে তোমার এই যে 15 নম্বর ইকুয়েশন। ধরো তুমি আগের দিনে যখন রিজিড রোটার প্রবলেমটা তুমি করেছো, তুমি খেয়াল করে দেখো, মানে জাস্ট আগের ক্লাসে এটা আমি পড়িয়েছি, তার যে ইকুয়েশনটা স্টার্টিং ইকুয়েশন ছিল রিজিড রোটারের জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, দিস ইজ নাথিং বাট ইকুয়েশন 15। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে তুমি এই যে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে যদি একটু অ্যানালিসিস করো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়িয়েছিলাম, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা থেকে এই পার্টটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যেতে পারো, যেটা ইকুয়েশন 13 আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। অথবা লাস্ট ক্লাসে আমরা যে রিজিড রোটার প্রবলেম করলাম, দেখো রিজিড রোটার প্রবলেমটা জাস্ট নাথিং বাট ইকুয়েশন 15, মানে অ্যাকচুয়ালি কিছুই না, তোমার একটা বাঁদিকে আর ডান দিকে একটা কনস্ট্যান্ট জাস্ট গুণ করে দিতে হচ্ছে, এইচ কস স্কয়ার বাই টোয়াইস আই। এটা তার মানে এই যে আমি যেটা বারবার বলে আসছিলাম, যে তুমি যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে, দেখবে সেখান থেকে অ্যাঙ্গুলার পার্টটা হচ্ছে রিজিড রোটারের সঙ্গে সমান হয়ে যাবে। সেই জন্য তুমি অ্যাকচুয়ালি বটম ডাউন অ্যাপ্রোচে করতে পারো অথবা টপ আপ অ্যাপ্রোচে করো। আমরা অ্যাকচুয়ালি নিচ থেকে সহজ থেকে কঠিন জায়গায় গিয়েছিলাম, কিন্তু তুমি যদি প্রথমেই কঠিন জিনিস থেকে সলভ করতে,
তাহলে কিন্তু রিজিড রোটার প্রবলেম তোকে আলাদা করে সলভ করার দরকার পড়তো না, কারণ রিজিড রোটার প্রবলেম মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যেই কিন্তু রিজিড রোটার প্রবলেমটা অটোমেটিক্যালি ছিল। এটা কিন্তু যেহেতু আমরা অলরেডি ওটা সলভ করে ফেলেছি, তাহলে জাস্ট মানে আর এখানে আর বলে লাভ নাই। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের যে অ্যাঙ্গুলার পার্টটা তার মধ্যে কিন্তু রিজিড রোটার প্রবলেমটা অটোমেটিক্যালি তোমার আছে। আর এবারে চলে এসো ইকুয়েশন 12 এ। তাহলে এবারে ইকুয়েশন 12 এ এসো, এসে এবারে আমি সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করব। তাহলে কাম ব্যাক টু ইকুয়েশন 12। তাহলে আবার আমাকে ফার্দার সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করতে হবে। ফার্দার সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য যে ওয়াই যেটা থিটা ফাই, সেটাকে তুমি ওই থিটা থিটা আর ফাই ফাই যখন প্রোডাক্ট ফর্মে তুমি লিখলে কি দাঁড়াচ্ছে যে মাইনাস 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা ডেল 2/del ফাই স্কয়ার। এইটা হচ্ছে তোমার থিটা থিটা ফাই ফাই। এইটা হয়ে যাচ্ছে তোমার n ইন্টু এল প্লাস ওয়ান h cos স্কয়ার। h cos স্কয়ারটা নেই, সরি, l ইন্টু এল প্লাস ওয়ান, জাস্ট l ইন্টু এল প্লাস ওয়ান, কারণ h cos স্কয়ারটা তুমি ডান দিক বাঁ দিকে গুণ করে দিয়ে h cos স্কয়ারটা এসেছে। l ইন্টু এল প্লাস ওয়ান ছিল, তার সাথে যেটা হচ্ছে কি তোমার এই থিটা থিটা ফাই ফাইটা তুমি নিলে। আজ এবারে যখন কাজটা করছে দেখো, সেটা এই মাইনাসটাকে তুমি হটিয়ে দাও, তাহলে মাইনাসটাকে আমি পরে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে এইটা যখন থিটা থিটার উপরে কাজ করছে, ফাই পার্টটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল 1/sin থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, মানে পার্সিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে ফাই পার্টটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, থিটা পার্টের উপর ডেরিভেটিভটা হয়ে গেল এইটা। প্লাস হচ্ছে এখানে এই থিটা থিটা যদি কনস্ট্যান্ট মানে থিটা থিটাটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, নিচে সাইন স্কয়ার থিটা রয়ে গেল ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার হয়ে গেল। এইটা তোমার মাইনাসটা থেকে চলে গেছে, বলে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা থিটা ফাই ফাই আর। এটাকে করার জন্য তুমি যেটা করো দুটো জিনিস, একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করে দাও আর থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করে দাও। তাহলে সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করলে এখানে একটা সাইন থিটা হয়ে যাবে, ডি ডি থিটা হবে, আর একটা নিচে থিটা থিটা রয়ে যাবে। মানে আমি সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করছি, তাহলে একটা সাইন থিটা কেটে গিয়ে উপরে একটা সাইন থিটা রয়ে গেল। আর সাইন থিটা ফাই ফাই দিয়ে যদি ভাগ করি, তাহলে ফাই ফাইটা কেটে গেলে নিচে একটা থিটা থিটা রয়ে গেল। সরি, থিটা থিটা ফাই ফাই দিয়ে যদি ভাগ করি, তাহলে ফাই ফাইটা কেটে গেলে নিচে একটা থিটা থিটা রয়ে গেল। তাহলে রইল কত? সাইন থিটা বাই থিটা থিটা ডি বাই ডি থিটা, এখানে সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা। এইটা এদিকে চলে আসছে কত, মাইনাস মাইনাস প্লাস করে দাও, তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কয়ার থিটা, এইটা হলো। আর ডান দিকে চলে যাচ্ছে কত, মাইনাস 1/ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার। ডি ফাই ফাই বাই ডি ফাই স্কয়ার, মানে আমি কি করেছি না, সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করেছি, তাহলে এইখানে মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কয়ার থিটা হয়ে যেত, তাহলে এটা বাঁদিকে গেলে প্লাস হয়ে যেত। আর থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করেছে, মানে থিটা থিটা ফাই ফাইটা রইল না। আর এইখানে দেখো থিটা থিটা কেটে গেল, সাইন স্কয়ার থিটা কেটে গেল, শুধু নিচে 1/একটা একটা ফাই ফাই থেকে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। তো আবার দেখো বাঁ দিকটা শুধুমাত্র থিটার ফাংশন, ডান দিকটা শুধুমাত্র ফাই এর ফাংশন। তার মানে এক্ষেত্রে থেকে দাঁড়াচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ only the function of theta, right hand side is only the function of phi। এবারে for arbitrary variation of theta and phi, নাম দিতে হবে 15, এটা ধরো 16 নম্বর ইকুয়েশন। for arbitrary variation of theta and phi,
equation 16 will be satisfied if এটা সেপারেটলি মানে এটাকে একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান if each side of equation 16 are equal to a constant ধরে নাও এই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার m স্কয়ার তাহলে দেন কি দাঁড়াবে তাহলে দেন দেখো from equation 16 তুমি theta dependent part of time independent Schrodinger ইকুয়েশনটা কি পাচ্ছ তাহলে এই বাঁ দিকটা জাস্ট m স্কয়ারের সঙ্গে সমান করে দাও তার মানে sin theta বাই theta theta d d theta sin theta d theta theta বাই d theta এটা হলো প্লাস l ইন্টু l প্লাস 1 sin স্কয়ার থিটা প্লাস l ইন্টু l প্লাস 1 l ইন্টু l প্লাস 1 sin স্কয়ার থিটা এইটা ইকুয়াল টু m স্কয়ার এটা ইকুয়াল টু m স্কয়ার তাহলে এটাকে এক কাজ করো তুমি মানে একটা কাজ করতে পারো তুমি এটাকে ধরো বেটার হচ্ছে তোমার মানে এইভাবে লিখে রাখতে পারো কিন্তু আরেকটু সিম্পলিফাই করে নেওয়া যাক যে তুমি ওই আবার ওই আগের মতো সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও আর থিটা থিটা দিয়ে গুণ করে দাও তার মানে যাতে করে এইটা 1 বাই সাইন থিটা হয়ে গেল ডি ডি থিটা সাইন থিটা ডি ডি থিটা এইটা আচ্ছা এইটা থেকে যাচ্ছে প্লাস এল ইন্টু এল প্লাস 1 এইটুকু পার্টিকেল রইল এটা বাঁ দিকে চলে গেলে মাইনাস এম স্কয়ার বাই সাইন স্কয়ার থিটাটা হলো এইটা এটা হলো আচ্ছা পুরোটা তোমার বেসিক্যালি থিটা থিটার উপরে কাজ করে তোমার বেসিক্যালি 0 দিয়ে দেবে তাহলে এই যে ইকুয়েশনটা তাহলে 17 নম্বর ইকুয়েশন এইটা হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কি হবে পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এটা খুব স্বাভাবিক মানে এই তো জাস্ট এই -1/5 d2 5 বাই d5 স্কয়ারটা m স্কয়ারের সঙ্গে সমান করেছো সেখান থেকে তো দাঁড়িয়ে গেল d2 5 বাই d5 স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু 5 এটা ইকুয়াল টু 0 হয়ে গেল ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হয়ে গেল তাহলে দেখো এই যে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা সেই যে পার্টটা হচ্ছে তুমি অলরেডি পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করার সময় করেছো মানে এটা দেখো আইডেন্টিক্যাল টু দা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর time independent Schrodinger equation identical to the time independent Schrodinger equation for a free particle rotating on a circular ring of fixed radius identical to the time independent Schrodinger equation for a free particle rotating on a circular ring of fixed radius তাহলে দেখো এই যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করতে গেলে কিন্তু তোমার পার্টিকেল রোটেটিং এর রিং এবং রিজিড রোটার অটোমেটিক্যালি চলে আসবে আবার রিজিড রোটার প্রবলেম করতে গেলে পার্টিকেল রোটেটিং এর রিং অটোমেটিক্যালি চলে আসবে সেখানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে খুব ভালো করে কেউ সলভ করে বুঝে বুঝে তাহলে কিন্তু বাকি সবকিছু সে অটোমেটিক্যালি পেয়ে যাবে ঠিক আছে এইটা তো এই যে ফাইভ পার্টটা যেমন এই ধরো আমি যেমন ইকুয়েশন 18 থেকে সলভ করলে তুমি যেটা মানে আমি এইটুকু জাস্ট তোমার মুখস্থ আছে বলে আমি বলে দিচ্ছি মানে এটা তোমাদের অলরেডি জানা রেজাল্ট বলে আমি বলে দিচ্ছি আর পার্ট এবং থিটা পার্টের যে সলিউশন করে সেগুলো খুব কমপ্লিকেটেড দেখতে এগুলো মনে রাখতেও পারবে না মনে রাখার দরকারও না তাহলে আফটার সলভিং ইকুয়েশন 18 তুমি কি পাবে
উই গেট, এইটা হচ্ছে তোমার ওই যেটা ফাই পার্টটা, সেটা একটা কোয়ান্টাম নাম্বার এম এর উপর ডিপেন্ড করে, বা এম এর উপরও বলতে পারো, এম এর উপর ডিপেন্ড করে। এই এমটাই পরবর্তীকালে আসলে এম এল দিয়ে লিখবো, এম এর উপর ডিপেন্ড করে। এটা তুমি জানো যে নর্মালাইজ সলিউশনটা 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই হয়। এটা কেমন করে সলভ টলভ করতে সেটা তোমার জানা আছে, যেখানে এম এর অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 +-1 +-2 ইত্যাদি ইত্যাদি। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এল জেড অপারেটরটা যদি তোমার ফাই এম ফাই এর উপরে কাজ করে, তাহলে সেটা হচ্ছে এম এইচ কস ইন্টু ফাই এম ফাই ড্যাশ। এখান থেকে তুমি জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে, জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা এল জেড হয়ে যাচ্ছে তোমার এম ইন্টু এইচ উইথ এম ইকুয়াল টু 0 +-1 +-2 ইত্যাদি। মানে এটা অলরেডি আমি আগে আলোচনা করেছি বলে এর করসপন্ডিং রেজাল্ট আমি বলে দিলাম। আর আরেকটা জিনিস একটু বলে নিই, যে তোমার দেখবে যে থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, এইটা কিন্তু ডিপেন্ড করে এল এবং মড এম এল এর উপরে ডিপেন্ড করে এইটা। সেই জন্য ওভারঅল যে অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন ওয়াই, সেটা যেহেতু তুমি থিটা থিটা ইন্টু ফাই ফাই হিসেবে লিখেছিলে, এইটা হচ্ছে এম, আসলে এম এগুলো এগুলো এই যে কোয়ান্টাম নাম্বারটা না, এটা আসলে মানে এটা এম এল দিয়ে লিখছি, তার কারণটা কি জানো তো, মানে এটা এমনি এম দিয়ে তুমি লিখতে পারতে, কিন্তু পরবর্তীকালে যখন স্পিন কোয়ান্টাম নাম্বারটা আসবে, তখন এম এল আর এম এস তো বলতে হবে, তখন তুমি সমস্যা পড়ে যেতে পারো, তখন তোমাকে এমনিতে পাল্টাতে হবে। সেখানে এম না বলে এটাকে এম এল ও তুমি লিখতে পারো, এটা এম এল ধরো লেখো তুমি, এটাকে এম এল লেখো, এটাকে এম এল লেখো, এটাকে এম এল লেখো। হ্যাঁ, মানে এটা অরবিটাল ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার দেবে, তখন ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে এম এস লিখতে হবে। সেই জন্য আমি এখন থেকে সাফিক্সের ডিফারেন্সটাকে করে রাখি। তাহলে ফাই পার্টটা হচ্ছে এম এল এর উপর ডিপেন্ড করে, থিটা পার্টটা এল এবং মড অফ এম এল এর উপর ডিপেন্ড করে। তার মানে ওয়াইটা যেটা থিটা ফাই এর ফাংশন, সেটা কিন্তু এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে। এইটাকে বলা হয় তোমার স্ফেরিক্যাল হারমোনিক। সেটা আমি অনেকবার বলেছি, মানে স্ফেরিক্যাল হারমোনিক্সের টার্মটা আমি অনেকবার উল্লেখ করেছি। এটা হচ্ছে তোমার বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো তারা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার এন্ড এল জেড হয়। স্ফেরিক্যাল হারমোনিক are the simultaneous eigenfunctions of L square and LZ operator। মানে L square অপারেটরটা যদি তুমি y থিটা ফাই এর উপরে কাজ করো L ml, তাহলে যেটা হয় সেটা হচ্ছে L ইন্টু L প্লাস 1 H cos স্কয়ার ইন্টু y L ml থিটা ফাইটা তুমি পাবে। সেইখান থেকে L স্কয়ারটা হচ্ছে L ইন্টু L প্লাস 1 H cos স্কয়ার হয়ে যায়, অথবা L এর ম্যাগনিটিউড √ওভার অফ L ইন্টু L প্লাস 1 H cos হয়, এটা একটা পায়। আর এল জেড অপারেটরটা যদি ওয়াই এল এম এল এর উপরে কাজ করে থিটা ফাই, সেটা তুমি এম এল ইন্টু এইচ কস পাবে, কিন্তু ওয়াই এল এম এল থিটা ফাই। সেখান থেকে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস। এটা আমি আগে রিজিড রোটার প্রবলেম করার সময় কিন্তু বলেছি। তো দেখো, তাহলে আলটিমেটলি আমি কি করলাম এখন পর্যন্ত? যেটা করলাম যে সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করে তার আর পার্ট থেকে এনার্জি পাওয়া যায়, হ্যাঁ, থিটা পার্ট এবং ফাই পার্ট থেকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়, এটা আমি দেখতে পেলাম। আচ্ছা, এবারে খেয়াল করো ওভারঅল ওয়েভ ফাংশন যেটা, আচ্ছা এইখানে একটা জিনিস একটুখানি বলে নেওয়া উচিত ছিল, যে রেডিয়াল পার্টটাকে যখন তুমি সলভ করলে, তখন তুমি এনার্জি যেমন এই যে আফটার সলভিং দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, যখন তুমি এই এনার্জিটা পেয়ে গেলে, তার সঙ্গে রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশনটা পাবে, যেটা বেসিক্যালি এন এবং এল এর উপর ডিপেন্ড করে। এটা রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন তুমি কিন্তু পাবে।
তাহলে এবারে এই রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন যেটা মানে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা সেটা তোমার রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্টের উপর নির্ভর করে। রেডিয়াল পার্টটা যে এন এবং এল এর উপর নির্ভর করে, আর ওয়াই পার্টটা হচ্ছে এল এবং এম এল এর উপর নির্ভর করে। তার মানে সাইটা যেটা তোমার আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, তার তিনটে কোয়ান্টাম নাম্বার থাকবে এন এল আর এম এল। এইটা হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনটা। তাহলে দিস one electron wave function is often called the orbital. One electron wave function is often called the orbital. তাহলে এই যে অ্যাটমিক অরবিটাল আমি বলি, অরবিটাল মানে বেসিক্যালি সাইগুলো যেটা ফাংশনাল ডিপেন্ডেন্স হচ্ছে আর থিটা ফাই আর কোয়ান্টাম নাম্বার এন এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। হ্যাঁ, ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনকে অ্যাকচুয়ালি বলা হয় অরবিটাল। মানে অরবিটাল মানে এখানে অ্যাটমিক অরবিটাল। মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কিন্তু অ্যাটমিক অরবিটাল নয়, এই ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন যেটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যে ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার বেসিক্যালি অরবিটাল। বুঝতে পারছো? হলো? দেখো তাহলে আমরা আজকে আমরা এই পর্যন্তই করলাম। সেটা হচ্ছে যে একদম মানে দেখো আমি এখানে যে যে জিনিসগুলো এক্সপ্লোর করার পসিবিলিটি আছে সেইগুলো আমি খুব কনসাসলি করছি না, কারণ তাতে যেটা হয় সাবজেক্টটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তুমি জাস্ট যতটুকু জিনিস মনে রাখবে আমি সেইটুকু এখানে আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমাকে এই হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যা নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশনটা আছে, ইলেকট্রন রিপালশন কিছু নেই। সেই জন্য এই যে পোটেনশিয়াল এনার্জি পার্টটা যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, এটা মাইনাস জেড স্কয়ার বাই 4πε0 r। এটা এবারে তুমি নিউক্লিয়াসের অ্যাবসলিউট কোঅর্ডিনেট, ইলেকট্রনের অ্যাবসলিউট কোঅর্ডিনেট, সেখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলে সেখানে 6টা ভেরিয়েবল আছে। আর ভেরিয়েবলের সংখ্যা কমানোর জন্য তুমি এটাকে অ্যাবসলিউট কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটে রিপ্লেস করলে, এবার এই রিপ্লেস করে যে ইকুয়েশন 5 এবং 6 পাচ্ছ, এইটা একটা বেশ লম্বা কাজ। সেই লম্বা কাজটা আমি করছি না, আমি কাজ বলছি হ্যাঁ ওটা করলে এরকম হয়। তার মধ্যে ইকুয়েশন 6টা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তারপর আমি চলে গেলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি নিয়ে যাও, তাহলে এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এইটা দাঁড়াচ্ছে। যা কিছু আলোচনা এই জায়গা থেকে শুরু হচ্ছে। আর অ্যাটমিক স্ট্রাকচারে যে লোকে যেটা করে যে এই ইকুয়েশনটাকে লিখে নিয়ে না, হ্যাঁ এইটাকে জাস্ট মুখস্থ করে না, মানে এটা হচ্ছে স্টার্টিং ইকুয়েশন ধরে নিয়ে সে বেসিক্যালি মুখস্থ করে না। তাহলে এটা অ্যাকচুয়ালি চেঞ্জটা করতে পারা যাবে। হ্যাঁ, কার্টিজিয়ান থেকে পোলার এই ট্রান্সফরমেশনটাকে করতে পারা যাবে এবং সেই সেই কাজটা বেশ একটা লম্বা কাজ বলে এই কাজটা আমি আর করছি। এবার তুমি এই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করছো। এই সেপারেশন অফ ভেরিয়েবল এটা তোমার যে কোনো সিলেবাস সেপারেশন অফ ভেরিয়েবলটা তোমায় করতে দিতে পারে, যেখানে ওয়েভ ফাংশনটাকে আর পার্ট এবং থিটা মানে আর পার্ট এবং থিটা পাই এর পার্ট হিসেবে, মানে ওয়াই হিসেবে, আর এবং ওয়াই এর গুণফল হিসেবে তুমি লিখছো। লিখে সেইখান থেকে তুমি সেপারেশন অফ ভেরিয়েবল করে 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 তুমি আলটিমেটলি এইখানে দেখো, এইখানে একটা এই পোলার কোঅর্ডিনেট মানে এতে মানে রেডিয়াল পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তুমি পেয়েছো। তো এই ইকুয়েশনটাকে শুরু এই ইকুয়েশনটা যেখানে ভি এফেক্টিভটা এখানে বলে দেওয়া হয়েছে, ভি এফেক্টিভটা, এই ইকুয়েশনটাকে নিয়ে তুমি যদি মানে সলিউশন করতে চাও, তাহলে তার মতো করে একটু বেশ কমপ্লিকেটেড ইকুয়েশন সব আসবে করে আলটিমেটলি কিন্তু সলভ করা যাবে। করে যেটা দরকার এই এনার্জি এক্সপ্রেশন যেটা বেরিয়েছে, সেই এনার্জি এক্সপ্রেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দিয়ে স্পেক্ট্রা বা আরো কিছু তোমার এবং বোর্ড থিওরি থেকে যে প্রেডিক্টের ফলে তার সঙ্গে কিন্তু এনার্জিটা সমান। এবার তুমি থিটা ফাই পার্টটা তুমি চলে এলে। থিটা ফাই পার্টটা গিয়ে তুমি প্রথমে যেটা করলে যে এখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখলে যে এটাকে একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কয়ার তার আইগেন ভ্যালু ইকুয়েশন হিসেবে লিখতে পারো, সেটা একটা যেমন ইকুয়েশন। আবার এটা রিজিড রোটারের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিড সেই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে তুমি পেতে পারছো। আর এবার থিটা ডিপেন্ডেন্ট পার্ট হলো, ফাই ডিপেন্ডেন্ট পার্ট হলো। হ্যাঁ, থিটা ডিপেন্ডেন্ট এবং ফাই ডিপেন্ডেন্ট পার্ট থেকে এই যে এটা হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্টটা, সেটাকেও তোমার ওই সলভ করা যায়। সলভ করলে হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন তুমি পাবে। আর ফাই পার্টটা তুমি দেখবে, ফাই পার্ট অ্যাকচুয়ালি সলিউশন হিসেবে ফাই পার্টটা সলিউশনটা ইউজুয়ালি করতে বলে। আর পার্ট বা থিটা পার্টটা সলিউশন গুলো খুব বড় বড় সলিউশন, সেগুলো নিয়ে অত মাথা ঘামাতে হবে না। আচ্ছা,
এবারে যেটা হচ্ছে যে এক্ষেত্রে এই যেটা ফাই পার্টটা সেটা এলজেড এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু কি সব তুমি বুঝে গেছো। আর এটা অ্যাঙ্গুলার পার্টটা সেটা বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স, এই স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো হচ্ছে তোমার সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার এবং এলজেড অপারেটর। সেখান থেকে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ম্যাগনিটিউডটা তুমি পেয়েছো। হ্যাঁ, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পেয়েছো এটা। আর ওভারঅল ওয়েভ ফাংশন যেটা সেই ওভারঅল ওয়েভ ফাংশনটা অরবিটাল, সেটা তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল এবং এম এর উপর ডিপেন্ড করছে। এই এই যে জায়গাটা, এই কতগুলো জিনিস তুমি জাস্ট সিম্পলি মাথায় রাখবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের মেন কাজ শুরু হচ্ছে পরের দিন থেকে। তাহলে পরের কাছে এই যে অরবিটালটা তুমি পেলে, সেই অরবিটাল নিয়ে কি সব অ্যানালিসিস করা যায়, দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে যে তিনটে কোয়ান্টাম নাম্বারের কথা বলা হচ্ছে এন, এল এবং এম এল, এই কোয়ান্টাম নাম্বার গুলো তার অ্যাকচুয়ালি লিমিট কি, কার উপরে নির্ভর করে, ইত্যাদি ইত্যাদি আর কি, সেটা নিয়েও জাস্ট কিছু কথাবার্তা বলার আমাদের, মানে কথাবার্তা আমাদের বলতে হবে আর কি। মানে এটা মানে একদম মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার অরবিটালের ফর্ম বলে দেওয়া থাকবে। সেই অরবিটালের ফর্ম থেকে কি করা যেতে পারে আর কি, মানে প্রবাবলি মানে ওয়েভ ফাংশনের প্লট, প্রবাবিলিটি প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, অ্যাঙ্গুলার প্লট, বা সেইখান থেকে আরো অনেক কিছু যেগুলো করতে পারা যেতে পারে আর কি, সেইগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে তোমার ডিসকাশন অন, 1 নম্বর হচ্ছে তোমার কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এল, তাদের যে রেস্ট্রিকশন টেস্ট্রিকশন গুলো জানতে হবে, ডিসকাশন কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর হচ্ছে ডিসকাশন অন অরবিটাল, ঠিক আছে। আর 3 নম্বর ডিসকাশন অন এনার্জি। এইগুলোকে নিয়ে আলোচনা চলবে। অরবিটালের ডিসকাশনটা অনেকটা বেশি সময় লাগবে, কারণ এখানে অনেক রকমের প্লট টট আছে বিভিন্ন অরবিটালে। সেইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। এন্ড অফ লেকচার 26, তাই তো? তাহলে বলো, যা বলেছি তাতে কারো কোনো সমস্যা আছে না? কোনো বুঝতে অসুবিধা হলে বলো, কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলো। এই অঙ্কটা নিজে একবার কষে নেবে, সেপারেশন অফ ভেরিয়েবলটা যেটা আমি করলাম না, প্রত্যেকটা স্টেপ ধরে 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 ধরে, হ্যাঁ, তুমি এটা কিন্তু নিজে একবার বাড়িতে কষে নেবে, তবে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাটা তোমার কমপ্লিট হবে। আচ্ছা, ওই যে ইয়ে অসীম মনে হয় লিখেছে যে ওনার ভিডিও মানে দেওয়া হয়নি, মানে মানে কাদের ভিডিও দিইনি, মানে এমএসসির ব্যাচে বা ডায়মন্ড হারবারে কি সবকটা ভিডিও দেওয়া হয়েছে?